রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাত দিয়ে নিজের চুলটা ঠিক করে নিল স্বরলিপি। পিঠের ছোটো কিট ব্যাগটার বেল দুটো হাত দিয়ে টেনে ধরে রইল। দিদির কথায় আজ আসতে হলো ওকে। বাড়িতে মিথ্যে বলে দিদির যে এরকম কেস আছে তা তো ভাবতেই পারিনি ও। কিন্তু দিদি অনেক করে রিকোয়েস্ট করলো, তাই আর ফেলতে পারলো না সেটা। আসতে রাজি হয়ে গেল। দিদিদের বাড়ি থেকে ফুরাম মলটা বেশ কিছুটা দূরে, আর এখানে ওর চেনা কেউ নেই, তাই কেস খাওয়ারও জায়গা নেই। হোয়াটসঅ্যাপ ডিবিতে যখন ছেলেটার ছবি দেখলো দিদি, লিপির তো চোখ আটকে গিয়েছিল ওখানে। এত হ্যান্ডস একটা ছেলেকে দিদি ছেড়ে দিচ্ছে শুধু ভালো চাকরি করে না বলে। দিদি কি পাগল? কথাটা অবশ্য রূপকথাকে বলেও ফেলেছিল, সামান্য গম্ভীর হয়ে বলেছিল, আর একটু বড় হলে বুঝবি। রূপ দেখ, কিছু না রে, জীবনে ভালো থাকতে গেলে টাকাটাই আসল। লিপি অবশ্যই অত ভারী ভারী কথা বোঝে না। ওর বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই নোটস নেওয়ার নাম করে বেরিয়ে এসেছিল। এদিকে ওর একটা ক্লাসমেটের বাড়ি। এর আগে মায়ের সাথে বেরিয়ে দেখাও হয়েছিল নির্লিপ্তর সাথে। মার তাই সন্দেহ করেনি। লিপির পরনে আজ একটা নীল ক্যাট ব্ল্যাক জিন্স, আর উপরে ট্রান্সপারেন্ট একটা শর্ট করা পরা। এক মাথা লম্বা স্ট্রেট করা চুলটা পলিটেন করে বাঁধা, কানে দুটো ছোট্ট ড্রপ, ছোট হালকা লিপ কিস, আর পায়ে স্ট্রেকার। খুব বেশি সাজতে ওর কোনো কালেই ভালো লাগে না, সবসময় এরকম সাধারণভাবেই থাকে। আসলে ছোটবেলা থেকে শুনেছে স্বরলিপি সুন্দরী, সাথে কেন্দ্র সরকারের অধীনস্থ চাকরির বাবা মেয়ের কোনো আবদারই কখনো ফেলেনি। আর সাজ পোশাকের দিক থেকেও কোনোদিন কোনো বাধা আসেনি। তাই ফ্যাশন ওয়ার্ল্ডের নিউ ট্রেন্ডের সাথে নিজেকে সবসময় আপডেট রাখতে পছন্দ করে স্বরলিপি। যদিও বেরোবার সময় মাসিমণি ও ট্রান্সপ্যান্টের শার্টের ভিতর থেকে ওকিমারা ব্ল্যাক কামিনসোলের দিকে পুরো কুচকেই তাকিয়েছিল, কিন্তু কোনো মন্তব্য করেনি। এই মশফ্লোর সকলের এই পোশাকে তাকে ঘুরে ঘুরে দেখছে, এটাকে বেশ উপভোগী করছিল স্বরলিপি। ওদের শর্ট লেকের দিকে তো কেউ ঘুরেও তাকায় না। মলটার সামনে এসে এদিক ওদিক তাকালো লিপি। লোকজনের আধিক্য থাকলেও পার্কিং লস সহ সামনের জায়গাটা বৃহত্তরে বলেই ফাঁকা ফাঁকা লাগছে। পিভিআরের সামনে একজন দেখে চোখ আটকে গেল লিপির। এ ছেলেটাই তো দিদির ছবি দেখালো তো। বিরক্ত হয়ে ঘন ঘন ঘড়ি দেখছে। কালো রঙের টি শার্টে ওরকম উচ্চতার একটা ছেলের দিকে চোখ আটকে যাওয়াই স্বাভাবিক। তবু শিওর হওয়ার জন্য দিদির দেওয়ার নাম্বারটা রিং করলো লিপি। দূর থেকে তাকিয়ে দেখলো ছেলেটা পকেটের থেকে ফোন বের করে ভোর কোচকে তাকিয়ে আছে। স্বরলিপি নিশ্চিত হয়ে গেল ওই ছেলেটি। ফোনটা কেটে দিয়ে ও হাসি মুখে এগিয়ে গেল সেদিকে। একদম সামনাসামনি দাঁড়িয়ে ফর্সা হাতটা বাড়িয়ে বলল, হাই, আমি স্বরলিপি মজুমদার। ছেলে চুপ করে রইল। কি হলো রূপকথা, তুমি এত চুপচাপ আছো কেন? তুমি কি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করছো, নাকি তুমি এতটাই শাই? কুসুমের দিকে হাসি মুখে তাকিয়ে মাথা নাড়ল রূপকথা। আসলে এখানে আসার পর থেকে কুসুমের ব্যবহার মানে সর্বোপরি এই এত সুন্দর একটা জায়গা দেখেও মুগ্ধ। ও আসার পর কুসুম একটা চেয়ার টেনে ওকে বসতে দিল। তারপর ওর পছন্দ মতো খাবার অর্ডার দিল। না চাইতেও রূপকথা বারবার ওর সাথে রুদ্রের তুলনা করে ফেলছিল। তারপর নিজের মনকে শাসন করছিল। রুদ্রর সাথে কুসুমের কোনো তুলনাই চলে না। রুদ্র কোনোদিনও ওকে এরকম একটা জায়গায় এই 5 বছরে নিয়ে আসেনি। কোনোদিন সস্তার হোটেলে খেতে গিয়েও চেয়ার টেনে দেয়। তাই রুদ্রকে বাদ দিয়ে ও যে আজ কুসুমের সাথে দেখা করতে এসেছে, এটা ভেবেই ওর নিজের বুদ্ধিমতী মনে হলো নিজেকে। একটু পরেই ওয়েটার খাবার সার্ভ করে দিয়ে গেল। কুসুম খেতে খেতে জিজ্ঞেস করলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এগুলো তুমি মেনে নিলেই বাড়িতে বিয়ের কথা এগোবে। রূপকথা ওর কুচকে তাকিয়ে রইল। কি আবার এমন কথা? এইদিকে রুদ্র চমকে ওর দিকে তাকালো। অবাক হয়ে তাকিয়ে রইল। কে মেয়েটা? আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। নিশ্চয়ই ভুল করে ফেলেছে। রুদ্র নিজেকে সামলে নিয়ে বলল, সরি, আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে।
লিপি বলল, আপনি তো রুদ্র রায়, ভুল হবে কেন? আমি ঠিকই জেনেছি। মেয়েটা আবার হেসেই বলে উঠল। রুদ্র এবার ভালো করে তাকিয়ে দেখল মেয়েটার মুখের দিকে। মেয়েটার একটা গ্যাচ দাঁত আছে, হাসলে গালে চুল পড়ে, আর তাতেই মেয়েটাকে আরো মিষ্টি লাগে। কিন্তু সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে বলল, হ্যাঁ আমি রুদ্র, কিন্তু আপনি স্বরলিপি নামে কাউকে চিনি না। স্বরলিপি বলল, না চেনাটাই স্বাভাবিক। রূপকথাকে চেনেন নিশ্চয়ই, আমি ওর মাস্তুতো বোন। দিদি আজ আমায় এখানে পাঠিয়েছে, এবার বুঝতে পেরেছেন? রুদ্র হা করে চেয়ে রইল। রূপের আজ এখানে আসার কথা ছিল। ইনফ্যাক্ট ফোনে রূপ অরণ্যকে তাই বলেছে, শেষবারের মতো দেখা করতে আসবে রুদ্রর সাথে। যদিও অরণ্য করা ওই প্রিয়াঙ্কাটা সায় দিয়েছিল না ওর, কিন্তু ওরা বলল এভাবে না বললে নাকি রূপ আসবে না। রুদ্র ভেবেছিল রূপ এলে ওকে WBCS এর মেন স্টোর ক্লিয়ার করার কথা বলে দেবে, আর শোনার পর নিশ্চয়ই রূপ ওর কাছে ফিরে আসবে। আর তাছাড়া রুদ্র এখন বিশ্বাস করে না রূপ অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। এতদিন ধরে বাড়ির লোককে ঠকে রাখতে রাখতে সেদিন আউটবাস্ট হয়ে গিয়েছিল হয়তো। আজ রুদ্র সব সামলে নেবে, কিন্তু কোথায় লোক? ও নিজে না এসে ওর মাস্তুতো বোনকে পাঠিয়ে দিল কেন? রুদ্রের মুখের ভাব দেখে ওর মনের মধ্যে চলা কথাগুলোকে বোধহয় আন্দাজ করতে পারছিল ওর স্বরলিপি। তাই রুদ্র কিছু না বলে দেখে ও নিজেই বলল, দিদি একটু পরে আসবে। আসলে দুজনকে একসাথে বেরোলে সন্দেহ করতে পারে, তো তাই আগে পরে বেরোলাম। আমরা কি ভিতরে যেতে পারি? রুদ্র মাথা নেড়ে হ্যাঁ বলল। দরজার কাছে আসতেই সেন্সর লাগানো কাচের দরজাটা খুলে গেল। সেন্ট্রাল এসির মলের ভিতরে পা রাখল ওরা। দরজার কাছে দাঁড়িয়ে চারিদিকটা একবার চোখ দিয়ে জরিপ করে নিল স্বরলিপি। তারপরে ছুটে গেল নির্দিষ্ট শপিং এর কর্নারে। রুদ্র তখনও সবকিছু দাতস্থ করে উঠতে পারেনি। ও একই জায়গায় দাঁড়িয়ে আছে। স্বরলিপি পেছনে এসে ওর একটা হাত ধরে বলল, আরে কি হলো, দাঁড়িয়ে রইল কেন? চলো। হাত ধরে টেনে নিয়ে গেল থরে থরে সাজানো মেয়েদের কসমেটিক্স জোনে। উল্টাপাল্টা দেখে শুনে ট্রলিতে জিনিসগুলো ভর্তি করতে লাগলো স্বরলিপি। রুদ্র ওর ছায়া হয়ে পেছন পেছন ঘুরতে লাগলো। বিরক্ত লাগলেও মুখে কিছু বলল না। কি জানি রূপ যদি আবার রাগ করে। একগাদা জিনিসপত্র কিনে লিপি ব্লিং এর লাইনে দাঁড়ালো। বিল মিটিয়ে বাহিরে আসতে রুদ্র বলল, রূপকে একটা ফোন করুন তো, কখন আসবে ও? এখনো বাড়ি থেকে বেরোয়নি নাকি? আমার ফোনে নেটওয়ার্ক নেই। স্বরলিপি হাত তুলে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, আসবে বাবা আসবে। কেন, আমার সঙ্গে কি ভালো লাগছে না তোমার? আর আমার প্লিজ আপনি আগে করো না, নিজেকে বুড়ি বুড়ি মনে হয়। তার আগে চলো ডোমিনোজে গিয়ে পিৎজা খেয়ে আসি, আমার খুব খেতে পেয়েছে। রুদ্র এবার অধৈর্য হয়ে উঠল। এ কি উৎপাত রে বাবা, রূপ কোথায় গেল? আচ্ছা এই মেয়েটা আসলে রূপের বোন তো, নাকি ফ্রড? ফার্স্টে দিয়ে তারপর মেয়েটার টাকা দাবি করবে। রুদ্র এবার আর বিরক্তটাকে লুকিয়ে রাখার বিন্দুমাত্র চেষ্টা করবে না। ঠিক আছে রূপ আসুক, তারপর না হয় খাওয়া দাওয়া করা যাবে। রূপকে একটা ফোন করুন না। স্বরলিপি এবার আর সাথে সাথে উত্তর দিল না। চোখ দুটোকে বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ দুটো খুলে রুদ্রের মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তারপর বলল, আমি তোমায় মিথ্যে বলেছিলাম, দিদি আজ আসবে না। দিদি ওর হবু স্বামীর কৌশলের সাথে ডেটে গিয়েছে। তোমার বন্ধু আজ ফোন করে তোমার নামে ওসব কথা বললো বলে দিদি আমায় বলল সব জিনিস যেন তোমায় ফেরত দিই। দাঁড়াও, এই যে। হাতে ধরা বাড়ির প্লাস্টিকের ব্যাগটা সামনে একটা সুদৃশ্য বসার জায়গায় রেখে কাপ থেকে ব্যাগটা খুলে একটা প্যাকেট বের কর রুদ্রের হাতে দিল। তারপর বলল, রূপী এই জিনিসগুলো ফেরত দিতে বলল দিদি তোমায়, আর বলল ওকে আর কখনো তোমার তরফ থেকে কেউ ফোন না করে। আই এম সরি, তোমার প্রথমে দেখি এই কথাগুলো বলে হার্ট করতে চাইনি আমি, তাই মিথ্যে বলেছিলাম। আই এম রিয়েলি সরি রুদ্র। রুদ্রর মুখে কোনো কথা জুগল না। হঠাৎ করে রূপ এরকম করতে পারলো ওর সাথে? এটা রুদ্র কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আর মনে হচ্ছে রূপ নিশ্চয়ই মজা করছে ওর সাথে। এখনই ফোন করে বলবে কি কেমন চমকে দিলাম।
কিন্তু সেই প্রত্যাশিত ঘটনাটার জন্য কতক্ষণ অপেক্ষা করবে রুদ্র? রাগেও দাঁতে দাঁত কষল। তার ফোনটা বের করে রূপকথাকে ফোন করতে গেলে কিন্তু নেটওয়ার্কের ঘর পুরোপুরি শূন্য। রাগে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করলো ওর, কিন্তু পাবলিক প্লেসে বাচ্চা মেয়েটার সামনে সিম ক্রিয়েট করা থেকে নিজেকে বিরত রাখল। তারপর স্বরলিপির দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলি, আমি বিশ্বাস করছি না আমি রূপকথাকে ফোন করে। স্বরলিপি বলল, কিন্তু দিদি বলেছিল। স্বরলিপি আমতা আমতা করতে থাকে, কিন্তু রুদ্র অনেক কষ্টে নিজের রাগকে সংযত করে রেখেছে। ও দাঁতে দাঁত চেপে হিস করে বলল, রূপকথাকে ফোন করো, ফোনটা লাউডে রাখো। রূপকথার চিন্তিত মুখের দিকে তাকিয়ে কৌশল হেসে বলল, তারপর টেবিলের উপর রাখা রূপকথার বাঁ হাতের উপর নিজের হাতটা রেখে বলল, রিল্যাক্স, এত বাবার কিচ্ছু হয়নি। দেখো, বিজনেসের কাজে আমাকে প্রায় বাহিরে থাকতে হয়। আমি চাই বিয়ের পর থেকে তুমিও আমার সাথে বাহিরে থাকবে। কলকাতায় হয়তো 3 মাসে একবার ফিরলে, 7 দিনও থাকার সময় পেলে না। তোমার মা বাবার সাথে ঘন ঘন দেখা করার সুযোগ পাবে না। এতে তোমার কোনো অসুবিধা নেই তো রূপকথা? ও এই ব্যাপার, হাফ ছেড়ে বাঁচলো যেন। বরের সাথে বাহিরে ঘুরে বেড়াবে, এতে আমার অসুবিধার কি আছে? রূপকথা সপ্রীতিভাবেই বলল, না না, এতে অসুবিধার কি আছে? আমি তো ঘুরতে খুব ভালোবাসি। কৌশল বলল, ঝাক বাবা, বাঁচালে। উদার কণ্ঠে বলে উঠে কৌশল। তারপর সহজভাবে জিজ্ঞেস করে, এই রূপকথা, তুমি কখনো প্রেম করেছো? বয়ফ্রেন্ড ছিল তোমার? রূপকথা জবাবে জলের গ্লাসটা চুমুক দিয়েছিল। কৌশলের প্রশ্নে তীব্রভাবে বিষম খেল। হঠাৎ করে তীব্রভাবে কাশি উঠতে শুরু করলো। কৌশল ব্যস্ত হয়ে উঠল, কাশির মধ্যে জোরে জোরে মাথা নেড়ে রূপকথা না বলতে চাইল। কৌশল অবশ্যই সেদিকে নজর দিল না, রূপকথার কাশি থামাতেই ব্যস্ত হয়ে উঠল। রূপকথা একটু শান্ত হতেই কৌশল তীক্ষ্ণভাবে জিজ্ঞেস করল, এখন ঠিক আছে তুমি? রূপকথার মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর মৃদু সুরে বলল, এবার আমায় উঠতে হবে, রাত হচ্ছে। তার জন্য চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দেব। তুমি বরং ফোন করে বলে দাও বাড়িতে। বাড়িতে ফোন করার জন্য ফোনটা বের করতে দেখলো সাইলেন্ট মোডে থাকা ওর ফোনটা বাজছে, কিন্তু স্ক্রিনের উপর থাকা নম্বরটা দেখে একটুও পেতে হলো না। এদিকে স্বরলিপি রুদ্রের এই রূপ দেখে কাঁপা কাঁপা হাতে রূপকথার নাম্বার ডায়াল করলো। রিং শুরু হতে ফোনটা লাউডে রাখলো। অপাশ থেকে রূপ ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ লিপি বল, কাজ হয়ে গেছে? ঠিক আছে, তুই ফের, আমিও ফিরছি। ও আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, তোকে বাড়ি গিয়ে সব কথা বলবো। লিপি একটাও কথা বলতে পারল না। ও হয়তো চোখে রুদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। রুদ্র স্পিকারের সামনে মুখটা এনে বলল, এটা তুমি ঠিক করলে না রূপ। কিছুক্ষণ নীরবতা, তারপরে যান্ত্রিক শব্দ জানান দিল কলটা কেটে গিয়েছে। স্বরলিপির হাতে ফোনটা ফেরত দিয়ে রুদ্র মলের এক্সিট গেটের দিকে হাঁটা লাগলো। স্বরলিপি দৌড়ে এসে ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, লিসেন রুদ্র, তুমি আপসেট হয়ে না। দিদি কিন্তু আমাকে মিথ্যে কথা বলতে বলেনি। রুদ্র দাঁড়িয়ে পড়ল, তারপর লিপির দিকে ফিরে বলল, লিভ মি অ্যালোন বলে আবার হাঁটা লাগলো। কিন্তু নাছরবান্দার স্বরলিপি আবার তার পাশে এসে হাঁটতে হাঁটতে বলল, আসলে তোমার চোখ দুটো দেখে আমার মনে হয়েছিল তুমি মনে অনেক দুঃখ জমে আছে, তাই আমি প্রথমেই ওরকম একটা ধাক্কা। রুদ্র বলল, স্টপ দিস ড্রামা ইউ ল্যাড। চিৎকার করে উঠল রুদ্র। রুদ্রর হঠাৎ চিৎকারে আশেপাশে চলিত মানুষ ধমকে দাঁড়িয়ে পড়ল, ওদের দেখতে লাগলো। স্বরলিপি চারপাশে তাকিয়ে দেখলো, সবাই ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রুদ্রর হঠাৎ চিৎকারে ও নিজে যথেষ্ট চমকে গিয়েছিল। বাড়ি থেকে ওর সাথে এভাবে কথা বলেনি কখনো। ওর চোখের কোণে জল জমা হলো, কিন্তু রুদ্র সেদিকে দৃকপাতই করল। এতক্ষণে ওর খেয়াল হলো মানুষজন ওদের দেখছে। ও স্বরলিপির হাতটা ধরে টানতে টানতেই বাহিরে নিয়ে লোকে বাহিরে পার্কিং লটের সামনে এসে স্বরলিপির হাতটা ছেড়ে দিল। তারপর নিজের গলার স্বরকে সংযত করে বলল, অনেকক্ষণ থেকে তোমাকে আর তোমার এই ড্রামা সহ্য করছি আমি। প্রথমে আমার বোঝা উচিত ছিল তুমি রূপকথার বোন, মানে ওর মতো ফ্রড আর লয়ার হবে। দিদি 5 বছর ঘুরে বেড়ানোর পর
লাথ মেরে অন্য ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছে, আর বোন এসেছে সেই ক্ষতে প্রণব দিতে। চলে যাও আমার সামনে থেকে, আর নিয়ে যাও এই জিনিসগুলো, তোমার দিদিকে বলে দিও এগুলোর বিয়ের গিফটটা আমার তরফ থেকে। যাও। শেষের চিৎকারটা বোধহয় একটু বেশি হয়ে গেছিল। স্বরলিপির চোখের কোণে জমে থাকা জলটা এবার আর কোনো বাধা মেনেই গড়িয়ে পড়ল। কিন্তু একটা কষ্ট নয়, স্বরলিপির রাগের বহিঃপ্রকাশ। ও দাঁতে দাঁত চেপে বলল, শোনো, আমি লয়ার হলে তুমিও লয়ার ফ্রড। তোমার বন্ধু মিথ্যে বলেছিল বলেই দিদি আমায় পাঠিয়েছে। আর গিফট দেওয়া হলে নিজেকে দিও, নিজের আওকাতের মধ্যে থেকে দিও। ইউ আর হেড ক্রিকেট। রুদ্রর হাতের মধ্যে সেই প্যাকেটটা ধরিয়ে দিয়ে ওর হতভম্ব মুখের সামনে থেকে কটকট করে হেঁটে বেরিয়ে গেল স্বরলিপি। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে অনুভূতি জানাবেন। আজ আসে দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।